আমন্ত্রণ স্বপ্নধারা নিউজের এক্সট্রা সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। এই রাজনৈতিক পট পরিবর্তনের পর, সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর আমরা হঠাৎ বিভিন্ন শিল্প কারখানায় আমরা অস্থিরতা দেখেছি। বিশেষ করে পোশাক শিল্প কারখানায় আমরা নানা ধরনের অস্থিরতা দেখেছি। তবে সেই অস্থিরতা অনেকটা কমে এসছে, ঠিক আছে, কিন্তু এই খাতে যে সংশ্লিষ্ট যারা আছেন, যারা কাজ করছেন, তাদের মধ্যে কিন্তু আশঙ্কা, একটা ভয়, আতঙ্ক কিন্তু এখনও আমরা লক্ষ্য করছি। এর মধ্যে আমরা খবর পেয়েছি যে এই ধরনের অস্থিরতা কারণে পোশাক শিল্প খাতে অনেক বড় বড় অর্ডার বাতিল হবার খবরও কিন্তু আমরা পেয়েছি, আশঙ্কাজনক খবর পেয়েছি। সেই সঙ্গে এই যে রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে আমরা এই খাতের বা পোশাক শিল্প মালিকদের আমরা দেখতে পেয়েছি যে অনেকে পলাতক আছেন, অনেকের নামে মামলা হয়েছে, রাজনৈতিক মামলা হয়েছে, খুনের মামলা পর্যন্ত হয়েছে। সব কিছু মিলে এই পোশাক শিল্প খাতে এক ধরনের অস্থিরতার ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। তো এই অবস্থাটা একটু জানতে চেষ্টা করবো, কী অবস্থায় এখন আমাদের এই পোশাক শিল্প খাত এবং এখান থেকে উত্তরণ আমরা কিভাবে করতে পারি, এই বিষয় নিয়ে কথা বলবো। আজকের বিষয়ের আমরা শিরোনাম দিয়েছি পোশাক শিল্পের চ্যালেঞ্জ। এটি আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, একটু পরিচয় হয়ে নিই। আমাদের সঙ্গে আছেন সুমন কান্তি সিংহ, তিনি জেনারেল ম্যানেজার ফকির গ্রুপ, এবং আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ, তিনি আইনজীবী, সুপ্রিম কোর্ট। আমাদের দুজনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে। আলোচনা যাব আমাদের আজকের বিষয় পোশাক শিল্পের চ্যালেঞ্জ, এবং আলোচনা শুরু করব আমি সুমন কান্তি সিংহ আপনাকে দিয়ে। শুরুতে যেমনটি বলছিলাম যে এই রাজনৈতিক পট পরিবর্তনের পর আমরা পোশাক শিল্পে বিশেষ করে নানা ধরনের অস্থিরতার খবর পেয়েছি, কিন্তু এখন অনেকটা সেই অস্থিরতা কমে এসছে। একটু যদি আলোচনার শুরুতে একটু আপনি আমাদের বলেন যে এখন আসলে পোশাক শিল্প খাতটাতে কী অবস্থা বিরাজ করছে। দেখুন, 5ই আগস্টের যে রাজনৈতিক যে পট পরিবর্তন, এখানের মধ্যে হচ্ছে এখন যে সারা বাংলাদেশের যে অবস্থাটা আমরা দেখছি, সেখানে হচ্ছে চাঁদাবাজি, জুট ব্যবসা, মিথ্যে মামলা, শ্রমিক বিক্ষোভ, এই যে অসন্তোষটা চলছে, এভাবে বিভিন্ন মিথ্যে মামলার মাধ্যমে কিন্তু আমাদের যারা আছে মালিকপক্ষ, তাদেরকে কিন্তু হচ্ছে বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে। তো সেই জায়গাগুলো থেকে কিন্তু আমি বলবো যে আমরা যেই পরিস্থিতিতে যাচ্ছি সেটাকে আমাদেরকে যত দ্রুত সম্ভব এটাকে উন্নত করা দরকার। আচ্ছা, আপনি মামলার কথা বললেন যে বিভিন্ন পোশাক শিল্পের যারা মালিক আছেন বা উদ্যোক্তা আছেন তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। এই মামলাগুলো, যে মামলাগুলো হচ্ছে, এগুলো আসলে সরকারিভাবে দেওয়া হচ্ছে না বিভিন্ন, নাকি ষড়যন্ত্রমূলকভাবে স্থানীয় কেউ দিচ্ছে? এটা স্পষ্ট, কারণ বিভিন্ন মিডিয়াতেও কিন্তু এসছে, এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং হচ্ছে আমাদের যে টিভি চ্যানেলগুলোতে এসছে, এগুলোতে কিন্তু স্পষ্টভাবে কিন্তু আমরা দেখতে পাই যেটা এই মামলাগুলো কিন্তু কোনো রাজনৈতিক মামলা আমরা বলা যাবে না। এটা স্থানীয়ভাবে যে আইন প্রয়োগের মাধ্যমে কিন্তু হচ্ছে নিজেদের ক্ষমতা দখলের জন্য এই মিথ্যা মামলাগুলো করা হচ্ছে এবং এই ব্যবসায়ীদেরকে নাজেহাল করা হচ্ছে। আচ্ছা, আমি একটু অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ আপনাকে জানতে চাই এই ব্যাপারে যে উনি একটা অভিযোগ করছিলেন যে পোশাক খাতে যারা উদ্যোক্তা আছেন তাদের নামে এই রাজনৈতিক পট পরিবর্তনের উপর নানা ধরনের মামলা হচ্ছে, যেটা অনেকটা হয়রানিমূলক তিনি বলছেন। এই মামলা সম্পর্কে আপনার কোনো অবজারভেশন আছে কিনা, আপনার কি দেখছেন? আসলে ধন্যবাদ এটিএন বাংলাকে, একেবারে এটিএন নিউজ এইরকম একটি সময় উপযোগী আলোচনায় আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। একজন আইনজীবী হিসেবে বলতে চাই, যদি কোনো মামলা হয় সেটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হওয়া উচিত, এবং তাদেরই বিরুদ্ধে মামলা হওয়া উচিত যে ফ্যাসিবাদী সরকারকে যারা সমর্থন করেছিল, সেই সময় ছাত্র আন্দোলনকে যারা রুখে দিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে যারা ওই সময়ের যে আন্দোলনের যারা বিরুদ্ধে ছিল, রাস্তায় ছিল যারা, তাদের বিরুদ্ধে আসলে মামলাটা হওয়া উচিত, কারণ তারা তো ওই জায়গায় যুক্ত ছিলেন। কিন্তু যেসব স্বনামধন্য ব্যবসায়ী যারা আসলে এই ধরনের মামলার কোনো কিছুর সাথেই যুক্ত নন, তিনি তার ব্যবসাটাকে সামনের দিকে নিয়ে গিয়েছেন, তিনি বাংলাদেশের জন্য ব্যবসা নিয়ে এসছেন এবং এখনও ব্যবসা করে যাচ্ছেন, তাদেরকে যে হয়রানিমূলকভাবে মামলা করে স্থানীয়ভাবে ক্ষমতা দখলের যে প্রতিযোগিতা শুরু হয়েছে, এতে কিন্তু আসলে ব্যবসায়িক যেমন ক্ষতি হচ্ছে, দেশের সুনাম নষ্ট হচ্ছে, একই সঙ্গে আমাদের যে বিদেশি বায়ার যারা রয়েছে তাদের কাছেও কিন্তু একটা রং মেসেজ যাচ্ছে যে বাংলাদেশে এখন পোশাক শিল্পের যে অর্ডার, এই অর্ডার দিয়ে অর্ডারটা তুলে আনা যাবে কিনা, এই তুলে আনার ক্ষেত্রে তারা কিন্তু সেকেন্ড অল্টারনেটিভ চিন্তা করবেন। এই জায়গা থেকে যেটা বলবো যে এই মামলাগুলো যদি সত্যি কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়, সেটা তদন্ত করে দেখে, এখন আমাদের ভিডিও ফুটেজ রয়েছে, এখন আমাদের আইসিটি ট্রাইব্যুনাল রয়েছে, আজকে তো দেখেছেন ট্রাইব্যুনালের প্রথম একজন আসামিকে হাজির করেছে। সুতরাং এই সব কিছু দেখে এই ট্রাইব্যুনালকে সহযোগিতা নিয়ে সুনির্দিষ্টভাবে স্পেসিফিকভাবে মামলা করা উচিত, যেন কোনো ব্যবসায়ী যার রাজনৈতিক মানদণ্ড যার নাই, যে রাজনৈতিকভাবে কোনো পক্ষের সাথে যুক্ত না, তারা যেন হয়রানির শিকার না হয়।
আচ্ছা, আমি একটু আবার একটু সুমন কান্ত সিংহ আপনার কাছে আসতে চাই। যে আলোচনার মধ্যে উঠে এলো যে যদি এই ধরনের অস্থিরতা চলে, বিশেষ পোশাক খাতে অস্থিরতা চলে, শিল্পে আমরা শ্রমিক অস্থিরতা দেখেছি, আবার আপনি যেটি বলছিলেন যে অনেক সময় হয়রানিমূলক মামলাও দেওয়া হয়েছে উদ্যোক্তাদের বিরুদ্ধে। সব কিছু মিলে অ্যাডভোকেট জাফরুল হাসান যেটি বলছিলেন যে হয়তো বিদেশি বায়াররা হয়তো আগ্রহ হারিয়ে ফেলতে পারে এমন অস্থিরতা দেখে, তেমন কি কোনো লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন কিনা পোশাক খাতে? হ্যাঁ, এই জায়গাতে যদি আমি বিদেশি বাইরের যে ব্যাপারটা উঠে আসছে, অর্ডারের কথাটা উঠে আসছে, আমি যদি একটু ফ্ল্যাশব্যাক করি যে আমরা গত 2 বছর 2022 এবং 2023-এ আমরা সারা বিশ্বে যে এক্সপোর্টের দিক থেকে কিন্তু সেকেন্ড হয়েছে। তো সেখানের মধ্যে 2022 সালের যদি একটু স্ট্যাটিস্টিক যদি আমরা যদি দেখি, 2023 সালে আমাদের টোটাল এক্সপোর্ট হয়েছে 3,800 কোটি ইউএস ডলার। সেখানের মধ্যে 2022 সালে কিন্তু আমাদের টোটাল এক্সপোর্টটা ছিল 4,000 ক্রোড় ইউএস ডলার ছিল আমাদের। তো সেইখানের মধ্যে এই জায়গাটার মধ্যে দেখতে পাই আমরা কিন্তু আমাদের 22 থেকে 23-এ কিন্তু একটু অর্ডার কিন্তু আমাদের কমেছিল। সেকেন্ড যে কথাটা আসে, যদি আমাদের এই যে বায়ারের যে কথাটা আসছে, সেখানের মধ্যে হচ্ছে এই বছর কিন্তু আমাদের অর্ডার আরও কমতে পারে। এবং আমরা কিন্তু দেখছি, বিভিন্ন মিডিয়াতেও দেখেছি, সেখানের মধ্যে আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি ইন্ডিয়া কিন্তু হচ্ছে যে অনেকগুলো অর্ডার কিন্তু পিক করে নিয়েছে, এবং সেখানের মধ্যে কিন্তু হচ্ছে তারা একটা রোডম্যাপ কিন্তু আগামী 5 বছরের একটা রোডম্যাপ কিন্তু তারা ঘোষণা করেছে। তো সেখানের মধ্যে দেখা যাচ্ছে আরও কিছু জিনিস আছে যেখানে আমাদের অর্ডার কমার আরেকটা যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি যে 21শে অক্টোবর আমাদের একটা প্রজ্ঞাপন এসেছে, যে আমাদের একটা ছুটির যে একটা নতুন একটা প্রজ্ঞাপন এসেছে, সেখানের মধ্যে যে আমাদের ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতে আমাদের 2 দিন এবং হচ্ছে যে 3 দিন, টোটাল 5 দিনের ছুটি, এবং দুর্গাপুজোর 1 দিনের ছুটি, টোটাল 6 দিনের ছুটি বাড়িয়েছে সরকার, আমাদের ইন্টার্ম গভর্নমেন্ট। তো সেখানের মধ্যে এই 6 দিনের কিন্তু প্রোডাকশন কিন্তু আমাদের কমে যাবে। টোটাল বাংলাদেশে যদি প্রোডাকশনটাকে যদি আমরা চিন্তা করি, এবং যেই ছুটিগুলোকে ঘোষণা করেছে এই ছুটিগুলো ম্যান্ডেটরি ছুটি, এবং ওয়ার্কার কিন্তু এই ছুটিগুলো দিতেই হবে। এই ধরনের ইস্যুগুলো যখন উঠে আসে, 6 দিনের প্রোডাকশন কমে যাওয়া মিনস আমাদের 6 দিনের প্রোডাকশনের তো ইয়াতে কিন্তু হচ্ছে এক্সপোর্টটাও কিন্তু কমে যাবে। সো এই জায়গাতে বলা যায় যে আগামী মৌসুমও কিন্তু আমাদের অর্ডারের পরিমাণ কমতে পারে। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আপনারা কি অন্তর্বর্তী সরকারের কার সাথে কথা বলেছেন কিনা, বা বিজিএম আপনাদের সংগঠন আছে তাদের মাধ্যমে এই বিষয়টি তোলার চেষ্টা করছেন কিনা সামনে দিকে? এই জায়গাতে আমরা কিন্তু একটু আমাদের যারা বিজিএমএ বিকেএমএ আছে তাদের সাথে আমরা যোগাযোগ শুরু করেছি। আমরা চেষ্টা করছি এই কথাগুলো তুলে ধরার জন্য, কারণ আমরা যখন একটা ডিসিশন যখন আমাদের আসে, তখন কিন্তু এটার যে ভবিষ্যৎটা কী সেটাও কিন্তু একটু পর্যালোচনার একটা ব্যাপার চলে আসে। কারণ আমরা যে প্রোডাকশন খাতে আছি, আমাদের এই রপ্তানি খাতগুলোরা কিন্তু এই প্রোডাকশনের উপরেই নির্ভর করে, সেই জায়গাতে তো আছেই। তো সেজন্য আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের যারা হচ্ছে যে মালিক পক্ষর যেই সংগঠনগুলো আছে, তাদেরকে কিন্তু আমাদের সরকারের সাথে কিন্তু হচ্ছে যে কন্টিনিউয়াসলি যোগাযোগ করে এই বিষয়গুলোকে তুলে ধরতে পারবে। এবং আমরাও যারা আছি, আমরা যারা এইচআর প্রফেশনের সাথে আছি, এবং আমরাও চেষ্টা করব এই জিনিসটাকে সরকারের কাছে তুলে ধরার জন্য। এবং আমাদের যারা এইচআরের প্রফেশনের যারা হচ্ছে যে বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে কাজ করে, তারাও আমরা একত্রিত হয়ে এবং কমিউনিটি বিল্ড করে এই জিনিসটাকে আমরা তুলে ধরব, এবং যেটা আমাদের অর্থনীতিতে আমরা যেন অবদান রাখতে পারি এই বিষয়গুলো নিয়ে। আচ্ছা, আমি একটু আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে এই যে আমরা যে অস্থিরতার চিত্র দেখলাম, আবার কিন্তু সেটা কিন্তু মোটামুটি আবার নিয়ন্ত্রণে আনার সরকারের একটা প্রচেষ্টাও আমরা দেখেছি, এবং সরকার এবং প্রশাসন মিলে এই অস্থিরতা, পোশাক খাতের অস্থিরতা যেন কমে আসে সে একটা ব্যবস্থা নিচ্ছে। সব কিছু মানে আপনার কাছে কি মনে হয় যে প্রাথমিক যে অস্থিরতা আমরা হঠাৎ করে দেখলাম, মানে এটার মধ্যে বায়াররা, আপনি তো জেনে বলছিলেন যে বায়াররা হয়তো এটি নিয়ে একদম নেতিবাচক ধারণা নিতে পারে, আমাদের এই ব্যবসায় বা পোশাক খাতের ব্যবসায় কতটা আসলে এটা নেতিবাচক প্রভাব পড়তে পারে আপনার কাছে? ধন্যবাদ। শ্রমিকরা আসলে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে? ধন্যবাদ। এই রিসেন্টলি যে আমরা আশুলিয়াতে যে গন্ডগোলটা দেখেছি, শ্রমিকদের যে আনরেস্টটা দেখেছি, এটা তো আমরা পরিষ্কার যে ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যারা ছিল, যারা সেই সময় তাদেরকে সহযোগিতা করেছে, তারা আসলে এই জায়গা থেকে একটা ফসল তোলার চেষ্টা করেছিল শ্রমিকদেরকে ব্যবহার করে, কিন্তু আলটিমেটলি ক্ষতি হয়েছে শ্রমিকদের। গত সেপ্টেম্বরে দেখেন, শুধু আশুলিয়া এলাকায় অনেক ফ্যাক্টরি আছে যারা 2 দিন বা 3 দিনের বেশি কাজ করাতে পারে নাই, কিন্তু যে যারা এই শ্রমিকদেরকে বের করেছে, কাজের জন্য রাস্তায় নামিয়েছে, আসলে তারা কিন্তু চেয়েছিল শ্রমিকরা নেমে আসুক, ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু শ্রমিকেরা। যে আমাদের এই যে আশুলিয়া এলাকাতে বা এই আরএমজি সেক্টরে আপনি দেখবেন প্রায় 200-র উপরে ফেডারেশন কাজ করে, ফেডারেশনগুলো কাজ করে। আসলে তাদের কিন্তু শ্রমিকদের সঙ্গে যে
কানেক্টিভিটি সেই জায়গা তাদের খুব একটা লক্ষ্য করা যায় নাই, যেটা এই আন্দোলনে আমরা ফলো করেছি। এবং একই সাথে বলতে চাই, এই যে শ্রমিকরা বের হলো রাস্তায়, ক্ষতি কিন্তু শ্রমিকের হয়েছে। কারণ তার যদি ফ্যাক্টরিতে 2 দিন বা 4 দিন কাজ হয়ে থাকে, তার বেতন কিন্তু সে 2 দিন বা 4 দিনের বেশি মালিকের কাছে দাবি করতে পারে নাই। যদিও অনেক মালিকরা সচেতন হয়েছে, এখানে সরকারের প্রশাসন অনেক সহযোগিতা করেছে, যার কারণে শ্রমিকরা হয়তো বেতনটা কম পেয়েছে, কিন্তু পরিপূর্ণ তারা কিন্তু পায় না। কিন্তু তার যেমন ঘর ভাড়া, তার দোকানের বাকি, এগুলো কিন্তু তার একটা বিশাল চাপ। এবং এই আনরেস্টের ক্ষেত্রে প্রতিটা আনরেস্টে আমরা দেখেছি শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়। যেমন আমি যদি আমাদের যে প্রাইস ইন্ডেক্সের কথা যদি একটুখানি প্রাইসের কথা যদি বলি, দেখেন স্বাস্থ্যসেবা, এই যে শ্রমিকরা যে স্বাস্থ্যসেবার কথা বলে, শ্রমিকের যে খরচ বেড়ে যায়, আপনি কিন্তু পিজি হাসপাতালে দেখেন আমরা 10 টাকা বা 15 টাকার টিকিট কেটে কিন্তু খুব সুন্দরভাবে আমরা স্বাস্থ্যসেবা নিতে পারি। দেখেন তো এই আসলে এলাকায় বা তার আশেপাশে কোন সরকারি হাসপাতালটা আছে যে কর্মসময়ে ছুটি নিয়ে এই শ্রমিকটা তার স্বাস্থ্যসেবা নিতে পারে? তার স্বাস্থ্যসেবার দাম বেশি। এবার আসেন তার যে ভোগ্য পণ্য যেগুলো লাগে, সেগুলো দেখবেন আপনি আপনার এলাকা বা আমার এলাকার চাইতে সেখানে দাম বেশি। সুতরাং সরকার যে পদক্ষেপটা এখানে নিয়েছে এই রিসেন্ট আনরেস্টের পরে, যে ন্যায্য মূল্যে পণ্য বিতরণের যে অবস্থাটা নিয়েছে, এটা আমি মনে করি যে আমাদের ফ্যাক্টরি ওনাররা, তারা যেহেতু বিদেশ থেকে পণ্য আমদানি করেন, যেভাবে পোশাক আমদানি করেন, ঠিক সেভাবে যে পচনশীল নয় সেই পণ্য যদি তারা আমদানি করে ন্যায্য মূল্যের শ্রমিকের কাছে সরবরাহ করতে পারেন, তাহলে কিন্তু শ্রমিকের যে মজুরির উপরে যে চাপ, সেই চাপটা তার তখন কমে আসে। আর এই আনরেস্টের যে ভূমিকাটা আপনি বলেছেন, যে আমাদের যে যারা কাজ দিয়ে থাকেন, যারা বায়ার আমাদেরকে কাজ দেন, তাদের কাছে কিন্তু একটি রং মেসেজ গিয়েছে। এক্ষেত্রে আমি দেখেছি সরকার আইএলওর সঙ্গে সহযোগিতা নিয়ে তারা চেষ্টা করেছেন মেসেজ দেওয়ার জন্য বায়াররা, যে এটা একটি সাময়িক অবস্থা, এবং এটি খুব সফলতার সাথেই বলবো সরকার এটাকে ট্যাকেল দিয়েছেন। কারণ কেউ মনে করেছিল যে সরকার এই সময় একটু মারমুখী ভাব নেই, তাতে একটি গন্ডগোলের তৈরি হোক, কিন্তু সরকার কিন্তু এই জায়গায় দেখবেন যে ধৈর্যের পরিচয় দিয়েছে, দিয়ে একটা সময়ের মধ্যে দিয়ে দেখেছি এটা আমাদের শ্রমিকদের যে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করে 4 জন উপদেষ্টা সমন্বয়ে 18টা একটা দাবিকে এক জায়গায় করে নিয়ে এসছে। কিন্তু এই দাবিগুলো যখন পর্যালোচনা করা হয়েছে, দেখা গিয়েছে যে আসলে এই যে শ্রমিক আন্দোলনের যারা সাথে যুক্ত, যাদের সাথে শ্রমিকের কোনো সম্পর্ক নাই, যে দাবিগুলোর যদি আপনি ভালো করে দেখেন, যে দাবিগুলোর মধ্যে আসলে যে শ্রমিকরা যে দাবিগুলো দিয়ে তার ফসল তুলতে পারে, সেই জায়গা কিন্তু নাই। সর্বশেষে যা দেখা গেল যে শুধুমাত্র তারা টিফিন বিল, নাইট বিল এবং তারা হাজিরা বোনাস, এই 2-3টা জায়গার দাবি তারা নিয়ে এসছে। এবং যেটিও কিন্তু যারা যেসব ফ্যাক্টরিগুলোতে এই ব্যবহারগুলো আছে, সেখানেও কিন্তু বড় একটা নেগেটিভ ইম্প্যাক্ট, প্রাইস বেড়ে গেছে। এবং প্রাইস বেড়ে গেলেও বায়ার কিন্তু আপনাকে সে প্রাইসটা বাড়ান নাই, বায়ার কিন্তু প্রাইস বাড়ান নাই। এবং এটা যখন আপনার কস্ট বেড়ে যাচ্ছে, তখন কিন্তু আগামীতে যে কোন ফ্যাক্টরি, বড় ফ্যাক্টরিগুলো যে কীভাবে চলবে সেটা যেমন তাদের চিন্তা, ছোট ফ্যাক্টরিগুলোর কিন্তু একটা ভয়াবহ বিপর্যয়ের সামনে চিন্তা করা মানে আমি দেখছি। সুতরাং এই জায়গায় যদি সরকার আবার ডিসেম্বরের কথা যদি চিন্তা করেন, দেখেন ডিসেম্বরে ঘর ভাড়া বৃদ্ধি হবে। সরকারকে এখনই উচিত ডিসেম্বরে যে ওই আশুলিয়া এলাকা বা গার্মেন্ট এলাকার বাড়ি মালিকরা এই যে এখন যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটাকে সামনে রেখে যেন ওই ডিসেম্বরে ঘর ভাড়াটা যেন বাড়তে না পারে সেটা দেখা। এবং একই সাথে সরকারও কিন্তু চিন্তা করছেন ডিসেম্বর বা সামনের দিকে বা জানুয়ারি, এই সময়ের মধ্যে শ্রমিকের মজুরি নিয়ে একটু কথাবার্তা বলার। কিন্তু এই মজুরি নিয়ে কথাবার্তা যখনই বলবে, তখনই বাড়িওয়ালারা কিন্তু বসে আছে, ওই যে শ্রমিকের যে মজুরিটা বাড়বে তার চাইতে বেশি তার ঘর ভাড়া বাড়বে। সুতরাং এই জায়গায় যদি সরকার একটু কাজ করতে পারে, তাহলে আশা করি যে শ্রমিক তার যে ন্যায্য মজুরি, এই জায়গা নিয়ে তারা থাকতে পারবে। এবং একই সঙ্গে বায়ারের যে কাজ, তার মজুরি বৃদ্ধি করা, পণ্যের দাম বৃদ্ধি করা, সেই জায়গাও সরকার, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ সকলে মিলে একসাথে কাজ করলে এই যে শ্রমিকদের যে আনরেস্টগুলো ছিল সেগুলোর সমাধান হবে। এবং বাংলাদেশের যে বলবো যে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জন নিয়ে আসার যে জায়গা, সেই জায়গায় আমরা একটা স্টেবল অবস্থায় থাকবো এবং অর্থনীতি সুসংগত থাকবে। এবং আমরা সবাই চাই আসলে এই সেক্টরটার জন্য স্টেবল একটা অবস্থা থাকে। আমি যে সুমনকান্ত সিংহ আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা আগে প্রায় শুনতাম যে বিশেষ পোশাক শিল্প খাতে চাঁদাবাজির একটা ঘটনা আমরা শুনতাম বা ঘটনাগুলো শুনতাম, নানা সময় অস্থিরতাও দেখেছি, এটি নিয়ে আইন শৃঙ্খলার অবনতিও দেখেছি, সহিংসতার ঘটনাও দেখেছি। এই যে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়েছেন, 80 দিন বা 82 দিনের মতো হয়ে গেছে, এখন আসলে এই খাতটাতে চাঁদাবাজি বা এ ধরনের পরিস্থিতি কেমন?
দেখুন এখানে চাঁদাবাজির কথাটা আমরা যে সরকারই থাকুক না কেন, এই চাঁদাবাজির কথাটা কিন্তু আমরা সবসময় কিন্তু কন্টিনিউয়াসলি শুনে যাচ্ছি। এই চাঁদাবাজিটা আরএমজি সেক্টরের কথা যদি বলি, চাঁদাবাজিটা কোন জায়গার মধ্যে? চাঁদাবাজিটা আমরা শুনতে পাই যেখানে হচ্ছে যে জুট ব্যবসাকে কেন্দ্র করেই কিন্তু চাঁদাবাজিটা আরএমজি সেক্টরে হয়ে থাকে। তো সেখানে এই যে আমাদের জাফরুল ভাই যেটা বললো সেটা হলো যে 18 দফা, সেই 18 দফার মধ্যে 6 নম্বর দফাটা কিন্তু হচ্ছে যে জুট ব্যবসা, মিনস চাঁদাবাজির সবচেয়ে মেইন জায়গাটা কিন্তু ওইখানে। তো যখন আমার এই সরকারের পরিবর্তনটা হলো, তখন কিন্তু হচ্ছে যে আরএমজি সেক্টরগুলোতে যেই গণ্ডগোলগুলো সহিংসতাগুলো ঘটেছে, তার মধ্যে সবচেয়ে বড় ঘটনাটা ঘটেছে কিন্তু এই জুট ব্যবসাকে কেন্দ্র করে। কিন্তু এটা এখনো পর্যন্ত আপনার কন্টিনিউয়াসলি ঘটে যাচ্ছে। কিন্তু এই একটা জায়গা তো আছে আমাদের হচ্ছে যে জুট ব্যবসা, এই জুট ব্যবসা ছাড়াও কিন্তু এই যে 18 দফা দাবির কথা বললো, সেখানে কিন্তু অনেকগুলো জায়গা আছে, যে জায়গাগুলো আসলে অনেক গ্রে পার্ট আছে। এই পার্টগুলো নিয়ে আমাদেরকে খুব দ্রুত আমাদের সরকারকে কাজ করতে হবে। একটু জুট ব্যবসা যদি বলি, যারা আগে জুট ব্যবসা নিয়ন্ত্রণ করত, তারা এই রাজনৈতিক পট পরিবর্তনের পর তো তারা সবাই বিভিন্ন জায়গায় পালিয়ে গেছে। এই জায়গাটা কি অন্যরা দখল করে ফেলেছে এর মধ্যে, মানে অন্য কোনো গ্রুপ এসে? যদি বলি হ্যাঁ, মোস্ট অফ দ্য জায়গাতেই কিন্তু হচ্ছে যে অন্যরা কিন্তু অলরেডি দখল করে ফেলেছে। কারণ আমাদের কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই জুট কিন্তু ডেলি বেসিসে কিন্তু বের হচ্ছে। এইটা সংরক্ষণ করার জন্য কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে কোনো জায়গা নেই। সো আমাদেরকে এগুলা কিন্তু যেই আসুক না কেন, একটা ওনাদের মাধ্যমে কিন্তু হচ্ছে আমাদেরকে হাত বদল করতে হয়। তো সেখানের মধ্যে হচ্ছে যে একজন চলে যাওয়ার পরে আরেকজন এসেই এটা দখল করে নিয়েছে। এটাই কিন্তু এখনকার প্রতীয়মান হচ্ছে। আচ্ছা, সবখানে। এখানে আপনার কাছে একটু জানতে চাই যে এই যে জুট ব্যবসার কথা বলছিলেন, আমরা বিভিন্ন কাজে সংস্কারের কথা বলছি, পরিস্থিতি বা পরিবেশ উন্নয়নের কথা বলছে, আমরা সরকারও বলছে, সব ক্ষেত্রে সবার ক্ষেত্রে বলা হচ্ছে সংস্কারের ব্যাপারটা। এখানে এই যে জুট ব্যবসা কিংবা এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি বন্ধ, আপনার এখানে আরও বেশি গুরুত্ব দেওয়া বা সংস্কারের প্রয়োজন আপনি দেখেন কিনা? সংস্কারের প্রয়োজন তো অবশ্যই এখানে রয়েছে। জুটগুলোকে রিসাইকেল করার যে চিন্তা ভাবনা করা, আপনি দেখবেন ইতিমধ্যে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ বা অন্য দেশগুলোও কিন্তু যারা আরএনজি ব্যবসার সাথে যুক্ত, তাদের জুটকে কিন্তু তারাকে সম্পদে রূপান্তর করে ফেলেছে। আমাদের এখানে বাংলাদেশেও কিন্তু শুরু হয়েছে এই জুটকে কিন্তু আবার কটনে কনভার্ট করা, কটন থেকে আবার সুতায় কনভার্ট করে আবার তাকে আবার কাপড়ে কনভার্ট করা। এই জায়গায় যদি চলে আসা যায় এবং এই যেখানে যদি সরকার কোনো সাবসিডাইজ কোনো ব্যবস্থা করতে পারে, তাহলে কিন্তু এই জুটের ব্যবসার এই রাজনীতিক পট পরিবর্তন করেন আর যাই করেন, এখানে বিশাল সম্পদের বিষয়। কারণ এই জুটের এই যে সুতা, এতে আবার অনেক প্রোডাক্ট তৈরি হয়। যে প্রোডাক্ট তৈরি করার পিছনে এই জুটগুলো কিন্তু অনেকটা কম মূল্যে নিয়ে যে বাইরে এটাকে বিক্রি করে তারা এখান থেকে একটা অর্থ উপার্জনের একটা বিশাল চ্যানেল তৈরি করে ফেলেন। এবং এই চ্যানেল সাধারণত আমরা দেখি রাজনৈতিকভাবে যারা একটু শক্তিশালী তারাই এটাকে ব্যবহার করে থাকেন। রাজনৈতিকভাবে যদি শক্তিশালী না হয় তাহলে জুট ব্যবসা তারা নিয়ন্ত্রণ করতে পারে না। এবং এই জুট ব্যবসা কেন্দ্রিক আসলে আইন শৃঙ্খলার অবনতিও তৈরি হয়। এবং এটাকে বলবো যে রিসাইকেল ব্যবসার দিকে যদি সরকার পলিসি পরিবর্তন করেন, তাহলে হয়তো এই জুট ব্যবসা আসলে একসময় শেষ হয়ে যাবে। সুমনকান্ত সিংহ, আপনার কাছে যেটা জানতে চাইব যে এই যে পোশাক খাতের যে সাম্প্রতিক অস্থিরতা, তারপর সরকারের পক্ষ থেকে যে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে, এই যে ব্যবস্থাগুলো নিয়েছে, এতে আপনারা কতটা সন্তুষ্ট? এই পট পরিবর্তনের পরপর যে সরকারের যে ইনিশিয়েটিভগুলো, তার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী যেখানে হচ্ছে আর্মি সরাসরি হচ্ছে আমাদের এখন টেক ওভার করছে, এবং আমি এতে কিন্তু আমরা দেখতে পেরেছি কিন্তু এই প্রশাসনিক যে দিকগুলো ছিল সেগুলো অনেক উন্নতি করেছে এই জায়গাগুলোতে। এবং যে শ্রমিক অসন্তোষের যে জায়গাগুলো ছিল, যে একটু 19-20 হলেই কিন্তু হচ্ছে যে যেই প্রবলেমগুলো আমরা ফেস করতাম, যে শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়ে রাস্তায় নেমে আসতো, সেই জায়গাগুলো কিন্তু অনেক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। যদি অক্টোবর মাসের প্রথম দিকের যদি আমি বলি, চিত্রগুলো তুলে ধরি, সেখানের মধ্যে আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জে অনেকগুলো ফ্যাক্টরি কিন্তু হচ্ছে যে অলমোস্ট বন্ধ হয়ে গিয়েছিল বিকজ অফ আপনার এই শ্রমিক অসন্তোষের কারণে। সেই জায়গাগুলোতে আমাদের প্রশাসন কিন্তু এই যে সরকার যে প্রশাসনিকভাবে যে ব্যবস্থাগুলো নিয়েছিল, সেইখানে দেখা যাচ্ছে অনেক উন্নয়নের যে ধারাগুলো, সেগুলো আমরা কিন্তু এখন কিন্তু সুফল পাচ্ছি সেই জায়গাগুলোতে। কিন্তু সামনে কি আপনাদের কোনো ধরনের আশঙ্কা করেন যে আবার এই পোশাক অস্থিরতা কিংবা শ্রমিক অসন্তোষটা ফিরে আসতে পারে? হ্যাঁ, এই জায়গাগুলোতে আমাদের একটু নজরটা একটু বেশি দিতে হবে। সেই জায়গাতে আমরা যদি বলি যে শ্রমিক যে বিক্ষোভ এবং অসন্তোষ, এখানের কিন্তু হচ্ছে যে সামনের দিনগুলোতে কিন্তু আমরা এখনো পর্যন্ত সেভ এটা কিন্তু বলা যাবে না। এখন কেন বলা যাবে না, এই জায়গাতে যদি জাফরুল ভাইয়ের একটা ইস্যু কিন্তু বলেছে, সেটা 18টা যে দাবি, যেটা আমাদের 24শে সেপ্টেম্বর আমরা 4জন আমাদের যে উপদেষ্টার
মণ্ডলীর উপস্থিতিতে এই 18টা দাবি নিয়ে শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষ এবং বিজিএম নিয়ে বসেছিল, সেখানের মধ্যে কিন্তু যে 18টা দাবি লিপিবদ্ধ হয় সেখানের মধ্যে হচ্ছে 4-5টা দাবি আছে, এটা খুবই একটু কন্ট্রাডিক্টরি। আমি যদি দুইটি জায়গাতে একটু ক্লিয়ার করি, সেখানের মধ্যে দেখা যায় যে 1 নম্বর যে দাবিটা ছিল হাজিরা বোনাস, টিফিন এবং নাইট বিল, সেখানের মধ্যে একটা কথা কিন্তু সুস্পষ্টভাবে এখানে লিপিবদ্ধ আছে, যেই সব কারখানাতে শ্রমিকদের বিদ্যমান হাজিরা বোনাস হিসেবে বিদ্যমান আছে তাদেরকে 225 টাকা পেমেন্ট করতে হবে, এবং হচ্ছে যারা রাত 8টার পরে যারা কাজ করবে তাকে টিফিন বিল বিদ্যমান যে টাকা আছে তার সাথে 10 টাকা অ্যাড করতে হবে, এবং নাইটে যদি কেউ কাজ করে তাদেরকে 10 টাকা বৃদ্ধি করতে হবে, কিন্তু ন্যূনতম 100 টাকার কম হতে পারবে না। এখানে দুটো জিনিস আমরা দেখি। একটা জিনিস হলো বিদ্যমান কথাটা যখন আছে বাংলাদেশের এই 1500-2000 যে কলকারখানাগুলো আছে তার মধ্যে অনেক ফ্যাক্টরি আছে, এই 3টা যে ম্যান্ডেটরি যে বিষয়টাগুলো এগুলো কিন্তু নাই, এগুলো কিন্তু ম্যান্ডেটরি না। হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট বিল এটা কিন্তু আইনের কোথাও কিন্তু লিপিবদ্ধ ছিল না। এখন শ্রমিক যখন তার চাহিদা উল্লেখ করে তখন কিন্তু হচ্ছে এই 18টা দাবি দফার মধ্যে কিন্তু এই দাবিটা উঠে আসে। সেখানের মধ্যে আমরা দেখতে পাই যে যেই ফ্যাক্টরিগুলোতে এই অ্যাটেন্ডেন্স বোনাস, নাইট বিল অথবা যে টিফিন বিল নাই, তারা কিন্তু হচ্ছে যে প্রবলেমে পড়বে এই নভেম্বরের পরে। কারণ সরকার এই যখন প্রথম যে 18টা দফা নিয়ে বসে 24শে সেপ্টেম্বর, এরপরে তারা একটা সেকেন্ড লেটার ইস্যু করে জরুরি লেটার হিসেবে, সেটা 26 তারিখ মানে দুদিন পরে, এবং থার্ড একটা লেটার দেয় সেটা হচ্ছে যে 7 অক্টোবর এই মাসেই, যে এই মাসের মধ্যে 31শে অক্টোবরের মধ্যে এই 6টি দফা যে স্পষ্ট করে বলে তারা যে ইম্পর্টেন্ট 6টি দফা যে কমপ্লিট করতে হবে। তো সেখানের মধ্যে দেখা যায় যেই কোম্পানিগুলো বিদ্যমান নাই এই 3টা বিষয়, তারা কিন্তু হচ্ছে একটা প্রবলেমে পড়বে, এবং এটা কিন্তু হচ্ছে একটা ন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়াবে। আর একটা ইস্যু আমি দেখতে পাই সেটা হচ্ছে যে 18 নম্বরে একটা দফা ছিল, সেটা হচ্ছে বাৎসরিক ইনক্রিমেন্ট। আমরা জানি গত বছরের ডিসেম্বর মাসে মানে 2023-এর ডিসেম্বরে কিন্তু হচ্ছে আমাদের নতুন যে স্যালারি গ্যাজেটটা আসে, সেখানে কিন্তু হচ্ছে যে মোস্ট অফ দ্য ফ্যাক্টরি কিন্তু হচ্ছে যে এটা ইমপ্লিমেন্ট করে ফেলে। তাহলে হচ্ছে এই বছরের ডিসেম্বরে কিন্তু হচ্ছে আপনার ইয়ারলি ইনক্রিমেন্টের একটা বিষয় আসে, কিন্তু এই দফার মধ্যে বলে নভেম্বর মাসের মধ্যে একটা নতুন যে স্যালারি ইনক্রিমেন্টের বিষয় তারা বলবে। যদি এই নভেম্বরের মধ্যে এই ইস্যুটাও যদি ক্লিয়ার করা না হয়, তাহলে ডিসেম্বরে কিন্তু হচ্ছে আরও একটি অসন্তোষ আমরা দেখতে পাবো। তো এই দুটো ইস্যুতে আমি বলবো যে শ্রমিক অসন্তোষ যে যদি যেন না হয়, সেটা যেন আমরা এই মাসের মধ্যে যেন কমপ্লিট করি, নভেম্বরের মধ্যে কমপ্লিট করতে, আদারওয়াইজ আমরা অন্য আরেকটা সমস্যার মধ্যে পড়তে যাব। আচ্ছা, আমি একটু অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ আপনাকে জানতে চাইবো, এই যে অনেক দিন ধরে পোশাক খাতের যদি বলি ইতিহাসটা লম্বাই যদি বলি, এখন যদি বলি আমরা কিন্তু মাঝে মাঝে আমরা এখানে কিন্তু এই শ্রমিক অসন্তোষ দেখছি, আমরা অস্থিরতা দেখছি, যে এতগুলো সংগঠন আছে, পোশাক খাতের মালিকদের সংগঠন আছে, বিজিএমএ আছে, বিকেএমএ আছে, আবার এদিক দিয়ে কিন্তু শ্রমিকদের অনেক সংগঠন আছে। তারপরও এই শ্রমিক অসন্তোষ কিংবা শ্রমিক মালিকদের মধ্যে যে একটা র্যাপো বিল্ডিং, এটি মাঝে মাঝে যে ব্যর্থ হচ্ছে, এই ব্যর্থতাটা কার বা দায় কাকে দিবেন আপনি? আপনি খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। যেটা বলবো যে এই র্যাপো বিল্ডিংয়ের কাজটা কার আসলে, আপনি যদি খুব ভালোভাবে দেখেন যে আমাদের একটা শিল্প যে 80-র দশকে শুরু হয়ে এই পর্যন্ত 2024-এ পৌঁছে গিয়েছে, শিল্পের বয়সটা কিন্তু অনেক, কিন্তু এখানে ইন্ডাস্ট্রি রিলেশনস বা শিল্প সম্পর্কের কথা যদি বলি, সেই এক্সাম্পলটা কোথায় আপনি ভালো দেখতে পান যে আমাদের ফ্যাক্টরিগুলোতে যে পার্টিসিপেশন কমিটি যেটা হয় তার নির্বাচনটা সঠিকভাবে কয়জন করে। পার্টিসিপেশন কমিটি ছাড়া যেখানে আপনার ট্রেড ইউনিয়ন রয়েছে, সেই ট্রেড ইউনিয়নগুলোকে আসলে চার্টার অফ ডিমান্ড দেওয়া, সেই চার্টার অফ ডিমান্ড দিয়ে নেগোসিয়েশন করে মালিকের সঙ্গে একই সাথে বসে সেই সমাধান করার যে প্রক্রিয়া, যে ডায়ালগের কথা বলছি, এই ডায়ালগ করার জায়গাটা কোথায় ইমপ্রুভ করেছি আমরা। এই ডায়ালগটা যেমন বৃদ্ধি পায়নি, ঠিক তেমনি অনেক ক্ষেত্রে ভাড়াটিয়া ফেডারেশন তৈরি হয়েছে আমাদের এখানে। ভাড়াটিয়া ফেডারেশন কেমন, যে এলাকার কিছু লোক নিয়ে ভাড়াটিয়া ফেডারেশনগুলোকে নিয়ে বিভিন্ন সময় শ্রমিক আন্দোলন দমানোর কাজ করা হয়েছে, যেটি আসলে ইন্ডাস্ট্রির ভিতরে বসেই একটি ডায়ালগ করে যেটি কিন্তু খুব সহজেই সমাধান করা যেত। এবং আমি দেখেছি শ্রমিকদের কিন্তু আপনি মালিক যদি তার সঙ্গে বসে, দাবি কিন্তু খুব একটা বেশি থাকে না, তার দাবি খুব একটা বেশি থাকে না, এটা খুব সহজে মেটানো যায়। কিন্তু এই যে গুড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের যে জায়গাটা যদি থাকতো আমাদের এখানে, তাহলে কিন্তু আমরা
এই মালিক এবং শ্রমিকের এত বড় গ্যাপ দেখতে পেতাম না। এবং যে গ্যাপটা কিন্তু এবার আন্দোলনের পরে আমরা সবচেয়ে বেশি পরিস্ফুটিত হয়েছি, যে অনেক নামি দামি শ্রমিক নেতাদের নাম শুনেছি আমরা, কিন্তু শ্রমিকদের কিন্তু কেউ কন্ট্রোলে আনতে পারে না, এই কারণে যে শ্রমিকের সাথে তার কানেকশন নাই, শ্রমিকের সাথে তার যে কানেকশনটা হওয়ার কথা ছিল সেটা নাই। এটি আসলে আইএলও রয়েছে, সরকার রয়েছে, মালিক পক্ষ রয়েছে, আমাদের শ্রম মন্ত্রণালয় রয়েছে, আমাদের শ্রম অধিদপ্তর রয়েছে, এরা সবাই যদি একসঙ্গে কাজ করে ইন্ডাস্ট্রিতে যে ডায়ালগ করা, কোনো সমস্যা তৈরি হলে সেটা ইন্ডাস্ট্রির ভিতরেই সমাধান করার যদি ব্যবস্থা করা যায়, তাহলে অন্য ইন্ডাস্ট্রিতে এটা আসে না এবং এত বড় দুর্ঘটনার মধ্যে পড়তে হয় না। তবে আমাদের সুমন ভাই যে কথাটি বলেছেন যে এই যে 18 দফা, সেখানে এটাকে আরও পরিষ্কার করা, আরও আলোচনা করা এবং শ্রমিক মালিক দুজনেই আলোচনা করে কিভাবে এটাকে আরও সুন্দর সমাধান করে নিয়ে আসতে পারে সেই জায়গায় করা, এবং আগামীতে বাজারে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে জায়গাটা, সেইটা কিভাবে ম্যানেজ করা যায়, শ্রমিকের জায়গা থেকে যে স্বল্প মজুরিতে যে কাজ করে সেজন্য এইটা দিয়ে চলতে পারে। এছাড়াও তার যে ওভারটাইমের যে জায়গাটা, অনেক ইন্ডাস্ট্রি দেখেন ইদানিং গেলে ওভারটাইমে রাজি হয় না, কারণ ওভারটাইমে গেলে তার কস্ট বেড়ে যায়, আর ওভারটাইম না করলে শ্রমিকেরাও সেখানে থাকতে চান না। তো সেই কারণে তার কস্ট আমি কীভাবে কমে আনতে পারি, তার ঘর ভাড়ার কস্ট কীভাবে কমে আনা যায়, এলাকায় ন্যায্য মূল্যের দোকান চালু করে কীভাবে কমে আনা যায়, তারপর যে এই যে ডায়ালগের ব্যবস্থা করা, যেখানে যে ভালো ইউনিয়ন যেখানে রয়েছে আমরা কিন্তু সেখানে গন্ডগোলের পরিমাণটা কম দেখেছি, কিন্তু যেখানে ওই জায়গাটা নাই সেখানে কিন্তু গন্ডগোলের পরিমাণটা আমরা অনেক বেশি দেখেছি। এরপরেও আমি যেটা বলবো সেটি হচ্ছে আমাদের এই যে ইন্ডাস্ট্রি যে বেল্টগুলো দেখেন, আপনি ডে কেয়ারের কী ব্যবস্থা আছে, কমিউনিটি বেসড ডে কেয়ারের কী ব্যবস্থা আছে, আপনি এসে দেখেন যে শ্রমিকের সন্তানের লেখাপড়া করার কী ব্যবস্থা আছে। এটা যদি আপনি না রাখেন তাহলে একটা সার্টেন টাইম পরে দেখবেন আপনি ইন্ডাস্ট্রিকে ধরে রাখার জন্য কিন্তু আপনি শ্রমিক পাবেন না। একই সঙ্গে আরও একটা বিষয় আমি এখানে আনতে চাই, যেটা হচ্ছে আমাদের এখনও পর্যন্ত কিন্তু আমাদের জাতীয় ন্যূনতম মজুরি হয় নাই। বাংলাদেশের কিন্তু এখনও জাতীয় ন্যূনতম মজুরি নাই। আমাদের সেক্টর বেসড মজুরি রয়েছে, 43টা সেক্টরের ন্যূনতম মজুরি রয়েছে, আমাদের কৃষি শ্রমিকেরও মজুরি রয়েছে, কিন্তু আমাদের জাতীয় ন্যূনতম মজুরি নাই। এছাড়া আমি যেটি বলবো যে আমাদের শ্রমিকদের জন্য ডরমেটরি ব্যবস্থাটা যদি চালু করা যায়, আমাদের রিসেন্টলি আপনি যে শ্রমিক অধিকার কমিশন হয়েছে, শ্রমিক অধিকার কমিশন যদি শ্রমিক মালিক সরকার একসঙ্গে বসে এই যে বিভিন্ন শ্রম আন্দোলন থেকে যে বিষয়গুলোকে সামনের দিকে চলে আসে, সেইটা নিয়ে যদি আইনে কোথায় কোথায় পরিবর্তন আনা দরকার, এবং শ্রম আইন কিন্তু দেখেছেন সেই 2003 থেকে এখনও পর্যন্ত কিন্তু 6 পর্যন্ত পরিবর্তন, 6-এর পরে এটাকে আরও একাধিকবার পরিবর্তন হলেও এটি একটি পরিবর্তনশীল আইন যেটা আমি দেখতে পাচ্ছি। তো এখানে এই সমস্যার সমাধানের যে মেকানিজমগুলো রাখা, যেমন আমাদের সুমন ভাই যে কথাটি বলেছেন 5% ইনক্রিমেন্টের কথা যদি নভেম্বরে বলেন, আপনি ডিসেম্বরে কিন্তু আরেকটা ইনক্রিমেন্ট এসে বসে আসতেছে। তো নভেম্বরে একটা ইনক্রিমেন্ট, ডিসেম্বরে একটা ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে 10%। এদিকে আপনার যে ফ্যাক্টরির যে কস্টের কথা যদি ধরেন, বায়ার কিন্তু তার মজুরি বৃদ্ধি করে নাই, এবং এত প্রতিযোগিতা শুরু হয়েছে আমাদের যে কাজের, যে কোন ফ্যাক্টরি কে কত টাকা দিয়ে তার ফ্যাক্টরিটাকে বাঁচায় রাখবে, কারণ তার লোন রয়েছে, লোন শোধ করতে হবে, এবং তার এই যে ফ্যাক্টরিটা যদি সে বাঁচায় না রাখতে পারে, তার হয়তো অন্য কোনো ইনকামের ব্যবস্থা সেখানে নাই। সুতরাং আমি যেটা বলবো যে শ্রমিক আন্দোলন বা এটি যদি আরও না দেখতে চাই, শ্রমিকের মজুরির যে চাপ সেটা কমানো যায়, কি সেই সাথে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনসের যে কাজটি করা, ইন্ডাস্ট্রির ভিতরে শ্রমিক মালিকের যে ডায়ালগের কথাগুলো বলা, সেই জায়গাটা আরও ইমপ্রুভ করা। আমি একটু ছোট্ট করে সুমনকান্ত সিংহ আপনার কাছে জানতে চাইবো যে সংকটগুলোর কথা আমরা শুনছিলাম, আশঙ্কার কথা, উত্তরণের পথগুলো কী হবে, ছোট্ট করে যদি বলেন। আমরা যদি বলি, এখন যে আরএমজি সেক্টরের যে ইস্যু, এটা কিন্তু ন্যাশনাল ইস্যুতে কিন্তু নেই, এখন মূলত এটা ইন্টারন্যাশনাল ইস্যুতে চলে গেছে। কারণ আমরা এই তৈরি পোশাকটা কিন্তু ইন্টারন্যাশনাল বাজারেই কিন্তু আমরা বিক্রি করি। এই জায়গাতে যদি উত্তরণের কথা যদি আমরা বলি, ইমিডিয়েটলি আমাদেরকে টাস্কফোর্স গঠন করতে হবে। এই গঠনটা আমরা জানি যে আমাদের মানব সম্পদ বিভাগটা কিন্তু হচ্ছে ডিরেক্টলি কিন্তু ওয়ার্কারের সাথে কাজ করে থাকে প্রত্যেকটা ফ্যাক্টরিতে। সো এই যে টাস্কফোর্স গঠন করবো, সেখানের মধ্যে হচ্ছে শ্রম মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, ল এক্সপার্ট, শ্রমিক সংগঠন, মালিক পক্ষ, এবং এই যে অভিজ্ঞ যারা মানব সম্পদের জব করে, যেমন ব্যবস্থাপক মহাব্যবস্থাপক আছে, তাদেরকে জেলা এবং এলাকাভিত্তিক টাস্কফোর্সের মধ্যে নিয়ে এসে এবং সামনের দিনগুলোকে সুন্দরভাবে বিভিন্ন পলিসি আকারের মাধ্যমে এই সমাধান করা সম্ভব হবে।
এবং আমি মনে হয় এতটুকু বুঝাতে পেরেছি যে 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 সামনে যে সংকটগুলো আসবে সেটা আমরা সকলকে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং সুন্দরভাবে এটাকে কমপ্লিট করতে হবে। জি, অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ, আপনার কিছু যদি পরামর্শ থাকে। আমি যদি বলি এই জায়গায় যে সাধারণ ব্যবসায়ী যারা, আমরা দেখেছি সিআইপি হয়েছেন, আমরা দেখেছি রপ্তানিতে গোল্ড ট্রফি পেয়েছেন যারা, এই সমস্ত যারা ব্যবসায়ী যাদের কোনো পলিটিক্যাল কানেকশন, যারা ফ্যাসিবাদী সরকারের সঙ্গে আতাতে ছিলেন না, তাদের যে মামলাগুলো হয়েছে এগুলো আসলে উচিত হচ্ছে তদন্ত করে দ্রুতই তাদেরকে এইখান থেকে রিলিজ করে দেওয়া, এবং এই তদন্তে যাদের বিরুদ্ধেই প্রমাণ পাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ফেলা, এবং একই সঙ্গে যদি এই অগুছালো মামলাগুলো না করে, আমাদের এখন আইসিটি ট্রাইব্যুনাল হয়েছে, ট্রাইব্যুনালে মামলা করা, এবং একই সঙ্গে বলবো যে ধারাগুলোতে মামলা হয়েছে আপনি যদি এই গুচ্ছ মানে সবগুলো মামলার দেখবেন যে ক্রাইটেরিয়া প্রায় একই রকম হয়েছে, তো সেই জায়গায় আসলে গঠনমূলকভাবে এগুলো করা, এবং যারা শুধুমাত্র বলবো যে ব্যবসায়ী, তাদেরকে আসলে যারা ফ্যাসিবাদীর সঙ্গে যুক্ত না, দোষর না, তাদেরকে আসলে এই মামলা থেকে মুক্ত করে আমাদের বাণিজ্যকে সামনের দিকে আগায় নেওয়া, ব্যবসাকে সামনের দিকে আগায় নেওয়া, এবং একই সাথে অর্থনীতিকে আরও সমৃদ্ধি করা, এটি হবে আমাদের সামনের দিনের কাজ। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এটিএন নিউজকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বললাম, পোশাক শিল্পের চ্যালেঞ্জ, আসলে এখানে আমরা একটু আশাবাদী হওয়ার চেষ্টা করেছি যে সামনের এই সংকটগুলো আমরা শুনলাম, সেই সঙ্গে আমরা চেষ্টা করেছি যে একটা সমাধানে পৌঁছানো, যে কী করলে সেই সংকটগুলো থেকে আমরা মুক্তি পাবো। নিশ্চয়ই যারা সংশ্লিষ্ট আছেন তারা যদি আমাদের এই আলাপ থেকে কিছু গ্রহণ করতে পারেন এবং ব্যবস্থা নিতে পারেন, আমরা নিশ্চয়ই খুশি হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটিএনের সঙ্গে থাকবেন।